This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর নিয়ে উত্তাল হয়েছিল শহর। দল, মত, ধর্ম, বর্ণকে একপাশে সরিয়ে রেখে নির্যাতিতার বিচার চেয়ে রাতের ভ্রুকুটি উপেক্ষা করে নারী পুরুষ নির্বিশেষে নেমেছিলেন পথে মানুষেরা। শহুরে জনতার জনপ্লাবন দেখে মাথা ঘুরে গিয়েছিল সিপিএম। তারা প্রথম ভুলটা করলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে। যেখানে তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দিতে মুখ্যমন্ত্রীর তৎপরতা নিয়ে সকলেই কম বেশি আশান্বিত হয়ে উঠেছিলেন, সেই সময়ই এই দাবি এক দফা একের স্লোগানে সিপিএম কে জনবিচ্ছিন্ন করে দিল আরো একবার। দফা রফা হয়ে গেল সিপিএম এর স্বপ্নে। মাঝরাতে রাজপথ দখলের মিছিলে মানুষে, বিশেষত মহিলাদের ঢল দেখে এগিয়ে রাখা চ্যানেল তারাও এগিয়ে এলো। খবর, অডিও, ভিডিও এসবের সত্যতা যাচাই না করেই ছড়াতে লাগলো নানা রকম ফেক নিউজ। বাকিরাও লক্ষ্মী লাভের আশায় টিআরপির লোভে সেই অডিও ভিডিও দিন রাত প্রচার করতে লাগলো গোয়েবেলসের কারণে। এই একই ফেক নিউজ বারবার বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দেখতে দেখতে সাধারণ মানুষের মনেও মিথ্যে খবরগুলো সত্যি হয়ে দানা বাঁধতে লাগলো। নির্যাতিতা তিলোত্তমার বিচারকে গৌণ করে দিয়ে মুখ্য হয়ে দাঁড়ালো জুনিয়র ডাক্তারদের বিভিন্ন দাবি দাবার আন্দোলন। স্বাস্থ্য ভবনের সামনে দিন রাত এক করে এক অন্যরকম আন্দোলনের সাক্ষী হলো সারা রাজ্যের মানুষ। নাচ, গান, হুল্লোড়, স্লোগান, দেদার খানাপিনার আন্দোলনের সঙ্গী হলো সিপিএম এবং তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই। অবশেষে বারবার মুখ্যমন্ত্রীর আলোচনার আহ্বানকে নানা ছুতোনাতায় ভেস্তে দিয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাসভবনে মিটিংয়ে বসলো রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছলেন তারা দুপক্ষই। সুপ্রিম কোর্ট দুপক্ষকেই কিছু নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকারকে বললেন চিকিৎসা কেন্দ্রগুলোতে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আর ডাক্তারদেরকে নির্দেশ দিলেন অনেক হয়েছে বাপু, এবার থামো, কাজে ফিরে যাও। এই অনুষ্ঠান যখন সম্প্রচারিত হচ্ছে বা হবে, তখন হয়তো জুনিয়র ডাক্তারদের অনেকেই কাজে ফিরে গিয়েছে। মধুর এনো সময় কয়েক হলো, এটা বলা না গেলেও রোগীদের এবং ডাক্তারদের উৎকণ্ঠা কিছুটা প্রশমিত হয়েছে বটে। উদ্দাম বিকৃত নাচ গানের আন্দোলনের সাময়িক বিরতি হলো। বাজার পত্রিকার ইন্ধন কিছুটা বন্ধ হলো। বিনে পয়সায় অভিনেতা অভিনেত্রীদের প্রচার থেকে প্রচারটাও খানিকটা বন্ধ হলো, থেকেও গেল কিছুটা, কারণ সামনে তাদের সিনেমা, নাটক ইত্যাদি ইত্যাদি আসছে। কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়ে গেল জানেন। এই প্রশ্নগুলোকে রেখে আজকে আপনাদের সামনে আমরা কয়েকটা জিনিস তুলে ধরতে চাই। এই প্রশ্নগুলো আগে রাখতে চাই আপনাদের সামনে আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সকালের এক্স ফ্যাক্টর। আজকে আমরা কয়েকটা প্রশ্ন রাখবো আপনাদের সামনে। উত্তর মিলবে না জানি, তবু প্রশ্নগুলো থেকেই যায়, কারণ বিপ্লবের শেষেই প্রশ্ন আসে। বিপ্লব নিয়ে প্রশ্ন আসে, আন্দোলন নিয়ে, যৌক্তিকতা নিয়ে তার প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো আজ আপনাদের সামনে রাখতে চাই একে একে। প্রথম প্রশ্ন, 1 মাসের বেশি দিন ধরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের এই বিপুল খরচ জোগালো কে? যা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে তা হলো সেই এগিয়ে রাখা চ্যানেল আর বেশ কিছু বেসরকারি নার্সিংহোম, হাসপাতালের মালিক, নামে বেনামে
অর্থ, খাদ্য, পানীয় সাহায্য করেছে। এই এগিয়ে রাখা চ্যানেল বা এই বাজার পত্রিকা গোষ্ঠী আজ ন্যায় নীতির ধারক বাহক সেজেছে। অথচ এরাই সবচেয়ে বেশি অর্থ কামিয়েছেন চিটফান্ড গুলো থেকে। মিঠুন চক্রবর্তী, কুণাল ঘোষেরা যদি চিটফান্ড থেকে পাওয়া অর্থ ফেরত দিতে পারেন, তাহলে এই বাজার পত্রিকা গোষ্ঠী কেন ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা? মদন মিত্র যদি একটি চিটফান্ড সংস্থার মিটিং এ গিয়ে জেল খাটতে পারেন, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের ছাড় কেন দেওয়া হয়েছিল বলতে পারেন? এই প্রশ্নগুলো তো ওঠেই, সঙ্গত প্রশ্ন। প্রশ্ন নাম্বার 2, এগিয়ে থাকা যে চ্যানেল তারা প্রাণপণ চেষ্টা করে গিয়েছে বামপন্থী জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে জনসাধারণের আন্দোলন বলে চালাতে। এই কারণে বিভিন্ন বাম মনস্ক মানুষের আন্দোলনে অংশগ্রহণ করাকে তারা জনসাধারণের আন্দোলনের বলে চালিয়েছিল। চালানোর কোনো চেষ্টার কসুর করেনি তারা। তারা বিভিন্ন মানুষ যারা ব্যক্তিগত জীবনে বামপন্থা সাথে যুক্ত বা বামপন্থী রাজনীতি বলে পরিচিত সিপিআইএম, ডিওয়াইএফআই ইত্যাদির সাথে যুক্ত, তাদেরকে বিভিন্ন সময় টেলিভিশন ক্যামেরার সামনে এনে তাদের বিভিন্ন বক্তব্য দিয়ে সাধারণ মানুষ সাজিয়ে তারা কিন্তু চেষ্টা করেছিল এটাকে একটা জনসাধারণের আন্দোলন বলে চালাতে। যদি তাই হয় তাহলে ডাক্তারদের এই আন্দোলনে মীনাক্ষী, উষসী, সুদীপ্তা, নীল, স্বস্তিকারা কি করছিলেন বলুন তো? যদি এটা জনগণের অরাজনৈতিক আন্দোলনই হয়ে থাকে, কেন প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি নেতা হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে কেন ঘাট ধাক্কা দিয়ে তাড়ানো হলো? তাহলে কি বামপন্থী ডাক্তাররা চাইছিলেন যে এই আন্দোলনের পুরো লাভের গুণ শুধু সিপিএমই পাক? এরকম অসংখ্য প্রশ্ন আছে। প্রশ্ন নাম্বার 3, লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফির যে দাবিতে অনড় থেকে দুবার আলোচনাকে ভেস্তে দেওয়া হলো, সেই দাবিকে সরিয়ে রেখেই সরকারের শর্তেই তারা রাজি হয়ে আলোচনায় বসলেন তৃতীয়বারে। তাহলে তাদের মূল উদ্দেশ্য কি ছিল? আন্দোলনকে দীর্ঘজীবী করা, যেন কোনো প্রকারের আলোচনাটাকে ভেস্তে দেওয়া? প্রশ্ন নাম্বার 4, নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলন কেন জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়ার আন্দোলনে বদলে গেল? নির্যাতিতার বিচার কেন চাওয়া হলো না পরে আর? কেন এই কুৎসিত অঙ্গভঙ্গি করে নাচ, গান, তামাশার আয়োজন হয়েছিল? নাকি বামপন্থী জুনিয়র ডাক্তাররাই এইরকম একটা নির্মম নৃশংস ঘটনার অপেক্ষায় ছিলেন, যাকে সামনে রেখে নির্যাতিতার বিচারের নাম করে এই বীভৎস ঠুমকা নৃত্য করবেন বলে? প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে, কারণ বিপ্লব শেষ, বিপ্লব নিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন নাম্বার 5, স্বয়ং নির্যাতিতাকে নিয়েই কিন্তু এই প্রশ্ন। তবে এই প্রশ্ন করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট বিরতি চেয়ে নেব, তারপরে 20 সেকেন্ড পরে ফিরে আসছি আবার আপনাদের কাছে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন সকালের এক্স ফ্যাক্টর। এই পঞ্চম প্রশ্নটা করা উচিত কিনা এই সময়ে ঠিক বুঝতে পারছি না, কিন্তু করতে তো হবে। সাংবাদিকের মন তো, প্রশ্ন একটা উঠলে সেটা খচখচ করে মনের ভেতর। সেই মোক্ষম প্রশ্নটাই করবো এবার আপনাদের কাছে। কিভাবে আপনারা নেবেন জানি না, কিন্তু করতে আমাকে হচ্ছে। নির্যাতিতার মা বাবা নিজেরাই বলেছেন তারা লেখাপড়ার জন্য, মানে মেয়ের লেখাপড়ার জন্য সেলাই করে খরচ চালাতেন। প্রশ্নটা হলো, সেলাই করে যার পড়াশোনার খরচ চলে, তিনি ঝাঁ চকচকে গাড়ি কিনলেন কিভাবে? তেলের দাম এই বাজারে আকাশ ছোঁয়া। ড্রাইভারের বেতন, সেটা কি ওই স্টাইপেন্ডের 30-35 হাজার টাকাতেই চলে যাওয়া সম্ভব? একজন ড্রাইভারের মাইনে দিয়ে, তেলের খরচ চালিয়ে, গাড়ির ইনস্টলমেন্ট দিয়ে এই 30-35 হাজার টাকাতে কি চলে যাওয়া সম্ভব? মা বাবা তো বলছেন তারা সেলাই করে সংসার চালাতেন, মেয়ের খরচ জোগাতেন। তাহলে এই টাকা এলো কোত্থেকে? আরো একটা প্রশ্ন মনে হচ্ছে যে নির্যাতিতা যে আরজি করে ডাক্তারি পড়ছেন, এটা তিনি তার পরিবারের লোকজনকে, বাইরের লোকজনকে বলতে নিষেধ করেছিলেন। এটাও জানিয়েছেন নির্যাতিতার মা স্বয়ং।
প্রশ্নটা এবার জাগছে, এমন বলেছিলেন কেন নির্যাতিতা? কিসের জন্য এই অস্বচ্ছতা? কি লুকিয়ে রাখতে চেয়েছিলেন নির্যাতিতা? 4 চাকা গাড়ি কেনা, তার খরচ চালানোর এত পয়সা আসতো কোথা থেকে? নির্যাতিতার মা বাবাই বা কেন ঘন ঘন বয়ান বদল করছিলেন মিডিয়ার সামনে? শিয়ালদা কোর্টে সিবিআই কার্যত স্বীকার করে নিয়েছে তিলোত্তমার গণধর্ষণ হয়নি। তাহলে যে সিনিয়র ডাক্তার বাবু 150 গ্রাম সিমেন্টের কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করেছিলেন, তদন্তকে বিপথ চালিত করার সব রকম চেষ্টা করেছিলেন, তাকে গ্রেফতার করে কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই? ধর্ষক এবং খুনিকে 16 ঘন্টার মধ্যেই কিন্তু কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। তারপর থেকে ওই ধর্ষণ এবং খুনের জন্য দ্বিতীয় কাউকেই গ্রেফতার করতে পারেনি সিবিআই। তাই ধর্ষক এবং খুনি নিয়ে ছবিটা কিছুটা পরিষ্কার হলেও আজকের এই 5টি-6টি প্রশ্ন কিন্তু ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। আজকের অনুষ্ঠান একটুও দীর্ঘায়িত করব না। আমাকে বিশেষত নদিয়ায় বেরোতে হবে একটি ব্যক্তিগত কাজে। আমি চলে যাচ্ছি। অনুষ্ঠানটা করে গেলাম আপনাদের জন্য, প্রশ্নগুলো রেখে গেলাম আপনাদের কাছে। এই প্রশ্নের জবাব যদি আপনাদের থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমি জানি শেষের প্রশ্নটা একেবারেই অপ্রিয় প্রশ্ন। নির্যাতিতাকে নিয়ে প্রশ্ন করাটা সম্ভবত সমীচীন হলো না, কিন্তু সত্যিই তো প্রশ্ন জাগে। 35,000 টাকার কাছাকাছি বেতন পেয়ে এই বিলাসবহুল জীবন যাপন করতেন কিভাবে নির্যাতিতা? সেটাও সেটাও কি সিবিআই এর তদন্তের মধ্যে আসবে? আমরা জানি না। আমরা উত্তরের অপেক্ষা করছি আর কমেন্টের অপেক্ষা করছি আপনাদের। এবেলা এই পর্যন্ত। দেখা হবে আজ রাত 9টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।